আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় পর্ব 2 সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। চলো দেখে নিই ভূমিরূপগুলি কি কি। প্রথমেই আছে সমুদ্র ভৃগু, মানে কি সি ক্লিফ। কাকে বলে? বলছি উপকূল ভাগের প্রান্ত ভাগে অর্থাৎ উপকূল রেখার ঠিক পেছন দিকে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সমুদ্রমুখী যে খাড়া তল সৃষ্টি করে তাকে বলা হয় সামুদ্রিক ভৃগু। ঠিক আছে, বলছে স্থলভাগ এবং জলভাগের যে অংশটা বারবার করে তরঙ্গের আঘাতে খাদের সৃষ্টি হয় এবং সেই খাদ যখন ক্রমাগত বৃদ্ধি পেয়ে উপকূলের সম্মুখ ধসে পড়ে, সেখানে সৃষ্টি হয় একটা খাড়া তল, যাকে বলা হচ্ছে সামুদ্রিক ভৃগু। তাহলে এখানে খাদটা কোনটা? এইটা। এখানে ক্রমাগত সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে এবং সৃষ্টি করছে সি ক্লিফ। এবার দেখো সামুদ্রিক ভৃগু কী করে সৃষ্টি হচ্ছে। ক নম্বর পয়েন্টটা কি দিয়েছে দেখো, স্তরীভূত শিলার নতি ঢাল যদি সমুদ্রের বিপরীত দিকে হয়, কেমন? এই যে এই দিকে যদি হয়, উপকূলমুখী নতিঢাল বিশিষ্ট শিলায় মসৃণ ভৃগু তৈরি হয়। ঠিক আছে। আর দেখো সমুদ্রমুখী মানে কি সমুদ্রের দিকে যদি হয় তাহলে শিলার ঢালটা কেমন হবে? অমসৃণ হবে, তাই তো? তাহলে এখানে ক নম্বর পয়েন্টে যেটা বলছে সেটা বোঝা গেল তো, যে স্তরীভূত শিলার ক্ষেত্রে নতিঢাল যদি সমুদ্রের বিপরীত হয় তাহলে সেক্ষেত্রে হবে মসৃণ, আর যদি হয় সমুদ্রের দিকে তাহলে দ্রুত সেখানে ক্ষয়প্রাপ্ত হবে আর ভৃগুটার সমুদ্রের দিকে থাকবে আর অমসৃণ হবে। হয়ে গেল। এবার দেখো খ নম্বর পয়েন্টটা কি বলছে। খ নম্বর পয়েন্টে বলছে যে উপকূল অঞ্চলে যদি কঠিন এবং নিরেট প্রকৃতির, যেমন বেলে পাথর, এমন যদি শিলা থাকে তাহলে তখন কি হবে? প্রতিরোধকারী ভৃগু তৈরি হবে। আবার যদি দেখা যায় কোনো দুর্বল প্রকৃতির শিলা, যেমন কাদা পাথর, সেল, এইগুলো যদি থাকে তাহলে কি হবে? ভৃগুর পাশেই পুঞ্জিত ক্ষয় প্রবল হবে আর শিলাচূর্ণগুলো সব পাদদেশে সঞ্চিত হতে থাকবে এবং যে খাড়া তলের ঢাল সেটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে সৃষ্টি করবে উইক ক্লিফ বা দুর্বল ভৃগু। তাহলে এটা কি ছিল? প্রতিরোধকারী ভৃগু। আর এক্ষেত্রে কি হলো? উইক বা দুর্বল ভৃগু। ছবিটা দেখে নিই। এই দেখো, এই ডান দিকের ছবিটা হচ্ছে একটা উইক ক্লিফের ছবি। এখানে কি দেখা যাচ্ছে? ক্রমাগত ধসে ধসে পড়ছে, তাই তো? হ্যাঁ, দেখো বেলে পাথর, কাদা পাথর, এইসব অঞ্চলগুলিতে কি হবে? খুব দ্রুতই ক্লিফটা ভেঙে ভেঙে সমুদ্র বক্ষে গিয়ে মিশে যাবে। এবার দেখো ভৃগুর প্রকারভেদ। কত রকমের ভৃগু হয়? 3 রকমের। গঠনের পর্যায় অনুসারে, জলবায়ুর পার্থক্য অনুসারে, শিলাস্তরের প্রকৃতি এবং গঠন অনুসারে। বাকিটা পড়ে নিতে পারবে, কারণ এখানে ভৃগুর প্রকারভেদটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবে যে ভেতরে কী আছে। এবার দেখো 2 নম্বর যে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটা হলো তরঙ্গ কর্তৃক মঞ্চ বা ওয়েভ কাট প্ল্যাটফর্ম। ইংলিশটাও জেনে রাখো, সুবিধা হবে। কীভাবে সৃষ্টি হয় বলছে, ক্রমাগত তরঙ্গের আঘাতে উপকূলের খাড়া পাড় বা ভৃগুর পশ্চাৎ অপসারণ যদি হয় তখন মঞ্চের মতো একটা সমতল পৃষ্ঠের সৃষ্টি হয়, তাকে বলছে তরঙ্গ কর্তৃক মঞ্চ। কীভাবে সৃষ্টি হয় পরবর্তী স্লাইডটায় দেখি। দেখো মূলত প্রথমে সৃষ্টি হচ্ছে একটা প্রাথমিক ভূপৃষ্ঠ, তাই তো? এবং সেখানে ক্রমাগত উচ্চ জোয়ার নিম্ন জোয়ার এসে এসে আছড়ে পড়ছে। তারপরে সৃষ্টি হচ্ছে পরবর্তী পর্যায়ে একটা ছোট্ট খাঁজ। তারপরে সেই খাঁজটা আস্তে আস্তে প্রথমে স্লাইডটাতে পড়েছিলাম হয়ে যায় ভৃগু আর সৃষ্টি করে অসংখ্য পলিগালি মিশে সৈকত ভূমি।
এবং সেটা আরও বৃদ্ধি পেতে পেতে এদিকে সরতে থাকে, মানে টুয়ার্ডস উপকূলের দিকে সরতে থাকছে এবং সৃষ্টি করছে তরঙ্গ কর্তৃত মঞ্চ বা ওয়েভ কাট প্ল্যাটফর্ম। বোঝা যাচ্ছে কোন জায়গাটাও তাহলে ওয়েভ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আর সি ক্লিফটা কোনটা, মানে সামুদ্রিক ভৃগু, এই অংশগুলো, ঠিক আছে। আর এখানে সমুদ্র প্রতিদিন এসে এসে ক্ষয় করে করে চলে যাচ্ছে এবং ক্রমাগত এই মঞ্চটা গঠিত হচ্ছে। হলো। নেক্সট 3 নম্বর পয়েন্টটা কি রয়েছে, অগ্রভূমি বা হেডল্যান্ড। কি বলছে, সমুদ্রের উপকূলের পশ্চাৎ অপসারণের জন্য যারা অপেক্ষাকৃত বেশি ক্ষয় প্রতিরোধকারী শিলা, তারা কি করছে, তটভূমি থেকে সমুদ্রের দিকে এগিয়ে অবস্থান করছে, লাইক এইটা, ঠিক আছে। কীভাবে অবস্থান করছে দেখো, উপকূল থেকে কিন্তু এগিয়ে থাকছে, তাই তো। তার মানে এটা ক্ষয় প্রতিরোধকারী শিলা দিয়ে গঠিত, তাই একে বলা হচ্ছে অগ্রভূমি বা হেডল্যান্ড। আর কি বলছে দেখো নিচের পয়েন্টগুলো, অগ্রভূমির উভয় পার্শ্বে তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন রকম ভূমিরূপ গঠিত হয়। কি কি, সামুদ্রিক গুহা, স্বাভাবিক খিলান, স্ট্যাম্প। সবকটাই এখানে বলবো। আগে বলে নিই সামুদ্রিক গুহা কি বলছে। কি সামুদ্রিক গুহা, অগ্রভূমির উভয় পার্শ্বে, মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা, দুদিকে ক্রমাগত কি হচ্ছে, তরঙ্গের আঘাত এসে পড়ছে, তাই তো। এবং সেখানে সৃষ্টি হবে কি, দারুণ আর ফাটল, এবং সৃষ্টি করবে গুহা, তৈরি হবে সামুদ্রিক গুহা। এই দেখো এখানে একটা অগ্রভূমির ছবি রয়েছে, কোন জায়গাটা, এইটা, এই পোর্শনটুকু হচ্ছে অগ্রভূমি। এবং এখানে যখন ক্রমাগত তরঙ্গ এসে আঘাত করবে তখন কি হবে, সৃষ্টি হবে এরকম গুহার, তাই তো। এই যে গুহাগুলো দেখতে পাচ্ছ কীভাবে তৈরি হয়েছে, ক্রমাগত অগ্রভূমিটা ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে সৃষ্টি করবে সামুদ্রিক গুহা। তারপরে পয়েন্টটা কি বলেছে, স্বাভাবিক খিলান কাকে বলছে, বলছে ক্রমাগত তরঙ্গের আঘাতে যখন সমুদ্রের গুহাটা আরও বাড়তে থাকে, বাড়তে বাড়তে অপর প্রান্ত যখন প্রসারিত হয়ে গেছে বলে মনে হয়, তখন সেটাকে দেখে মনে হয় যেন একটি সেতু দুটো ভিন্ন শিলাদেহকে যুক্ত করছে। যেমন এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এক সময় এখানে ছিল একটা গুহা, কিন্তু গুহার এপাশ এবং ওপাশটা যখন খুলে যাবে তখন এরকম খিলানের মতো থাকবে উপরের পোর্শনটা। এখানে কোথায় খিলানটা মনে হচ্ছে, এই যে এই পোর্শনটা মনে হচ্ছে, তাই তো। এখানে রয়েছে গুহা, তার দেখুন ওই প্রান্তটাও দেখা যাচ্ছে, তাহলে এইখানটা বোঝা যাচ্ছে যে এটা একটা খিলান। আরও ভালো ছবি দেখা যাবে পরবর্তী ছবিতে। খিলান কোথায় রয়েছে, এই যে গুহা, এবং এখানটা রয়েছে খিলান। হলো। তারপরে কি দেওয়া আছে, স্ট্যাক কাকে বলে, বলছে আবহবিকা তরঙ্গের ক্ষয়কার্য সমস্ত কিছুর কারণে যখন এই খিলানটা যখন ধসে পড়বে তখন অগ্রভূমির সম্মুখ অংশটা উপকূল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উপরে একটা স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকবে, তাকে বলা হচ্ছে স্ট্যাক। বোঝা গেল, বোঝা যাচ্ছে যে এক সময় অগ্রভূমির সাথেই ছিল, সেটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, তাকে বলছে স্ট্যাক। আর স্ট্যাম্প কাকে বলে, স্ট্যাক যেমন দীর্ঘস্থায়ী নয়, সেটা যখন আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে আরও নিচু হয়ে যাবে তখন সেটাকে বলবো আমরা স্ট্যাম্প। আচ্ছা, ছবি দেখে নিই। এই দেখো এখানে সব কটা ছবি ভালো করে রয়েছে। অগ্রভূমিটা কীভাবে আস্তে আস্তে যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, এরকম ছিল অগ্রভূমিটা, তাই তো। ক্রমাগত এখানে গুহা সৃষ্টি হয়েছে, এখানেও সৃষ্টি, তার মানে এখানেও গুহা হয়েছিল, এখানেও হয়েছিল, বোঝাই যাচ্ছে।
তার মানে প্রথমটাই তৈরি হয়েছে গুহাতে খিলান, তারপরে সেই খিলান যখন ধসে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে এরকম স্ট্যাক। প্রথমে সৃষ্টি হবে কি গুহা, তারপরে হবে এরকমভাবে খিলান, তারপরে হচ্ছে এখানে স্ট্যাক এই যে দাঁড়িয়ে আছে, এবং সেটা যখন আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে নেমে যাবে তখন সৃষ্টি হবে কি স্ট্যাম্প। হলো। এবার দেখি সামুদ্রিক গুহাতে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়। গুহার মধ্যে বলছে কি ব্লো হোল, আমরা আগের ছবিতে দেখছিলাম এখানে লেখা আছে ব্লো হোল। এটা কি দেখো বোঝা যাচ্ছে গুহার সাথে কিন্তু এর লিঙ্ক আপ রয়েছে। দেখি কি জিনিস। ব্লো হোল কি তরঙ্গ যেখানে যেখানে বলছি যখন গুহার উপর আছড়ে পড়ে তখন গুহার ভেতরের বায়ু হঠাৎ করে সংকুচিত হয়ে যায় এবং সেটা যখন আবার ফিরে যাওয়ার চেষ্টা করে তখন সেই আবদ্ধ বায়ুটা হঠাৎ করে প্রসারিত হয়ে যায় এবং গুহার দেয়ালে প্রচণ্ড চাপের সৃষ্টি করে এবং ধীরে ধীরে ভেতরের দিকে এগোতে থাকে। এক সময় কি হয় গুহার ছাদে ফাটল সৃষ্টি হয় এবং সেই ফাটল অংশ বা দুর্বল অংশ ধসে গিয়ে তৈরি হয় গুহা গর্ত। সেই গর্তের যে মুখ সেটাকে বলছে ব্লো হোল এবং সেখান দিয়ে জল ফোয়ারার মতো বেরিয়ে আসে। এত কথা না বলে আমি ছবিটা দেখিয়ে দিই। এই দেখো উপরে চিত্রটা দেখো কীভাবে তৈরি হচ্ছে। দেখো এখানে গুহা সৃষ্টি হয়েছে, ক্রমাগত জল কী হবে এই গুহার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে এবং সে বায়ুকে অবরুদ্ধ করবে, আবার যখন বেরিয়ে আসবে সে বায়ুটাকে প্রসারিত করবে এবং সেই বায়ু সংকোচন প্রসারণের জন্য ক্রমাগত এখানে ক্র্যাকস ফাটল দেখা যাবে এবং ধীরে 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 এখানে একটা গর্তের সৃষ্টি হবে, সেটা গুহার উপরে ছাদের সৃষ্টি হবে এবং সেটা যখন ভেঙে পড়ে যাবে সমস্ত জলরাশি এসে এখান দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর একবার দেখো দেখাচ্ছি জলরাশিটা কি করবে, এখান দিয়ে এসে বেরোনোর চেষ্টা করবে, এখান দিয়ে এসে এখান দিয়ে বেরোনোর চেষ্টা করবে। হলো। এবার কি বলছে জিও কি, ছবিটা একটু দেখে নাও, আগে দেখে নি কাকে বলে তারপরে আমি ছবিতে ফিরে আসছি। জিও বলছে ক্ষয়কার্য যদি ক্রমাগত চলতে থাকে তাহলে ব্লু হোলের আয়তনটাও বেড়ে যায়। কালক্রমে গুহার ছাদও সম্পূর্ণ ধসে গিয়ে একটা দীর্ঘ খাড়ি বা সংকীর্ণ খাড়ির সৃষ্টি করে, যাকে বলা হচ্ছে স্কটল্যান্ডে জিও। আমাদের জিওগ্রাফি যেমন জিও থেকে শুরু, এটাও জিও। তাহলে ব্লো হোল প্রথমে সৃষ্টি হবে, দেন সেই ব্লো হোলটা আস্তে আস্তে জিওতে পরিণত হবে। তার মানে জিও থেকে কিন্তু আর ব্লো হোল হবে বলে মনে হয় না। দেখি এই দেখো এই যে এই অংশটা কি করে হচ্ছে এই ছবিটার দিকে একটু তাকাই। এখানে যদি জল ক্রমাগত ঢুকতে থাকে আর এখানে যদি জল যদি ক্রমাগত বাইরের দিকে পুশ আউট করে বেরোতে থাকে তাহলে আস্তে আস্তে তো এই জায়গাটা অবভিয়াসলি একটা খাড়ির মতো সৃষ্টি হবে, তাই না? এইখানটা সরি এই যে যেটা সৃষ্টি হলো সেটাই কিন্তু আস্তে আস্তে জিও আকারে একটা ভূমিরূপ গঠন করবে। দেখো এই পাশের ছবিটা দেখো বুঝতে পারবে কীভাবে জল এখান দিয়ে প্রবেশ করে করে আস্তে আস্তে গুহা, তারপরে ব্লো হোল এখানে নিশ্চয়ই ছিল এবং পুরো অংশটা ধসে গিয়ে সৃষ্টি করছে জিও। হলো। এবার দেখো কতগুলো টার্ম রয়েছে, কোভ, বাইট, উপসাগর, ভগ্ন উপকূল। আমরা একটা একটা করে পড়বো, একটা একটা করে ছবিতে আসব। প্রথম চিত্রটা কি লেখা আছে? কোভ। কেমন দেখতে দেখা যাচ্ছে দেখো, একটা বৃত্তচাপের মতো দেখা যাচ্ছে, তাই তো? কীভাবে সৃষ্টি হচ্ছে এবার একটু দেখে নিই। প্রথমে পয়েন্টটা দেখো, কোভ লেখা আছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে উপকূল রেখা ক্রমশই পিছিয়ে পড়ে, তখন তার মধ্যে থাকে কিছু কঠিন এবং কোমল শিলাস্তর যেটা কিনা উপকূলের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে। তখন তো দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে কোনজন? নরম শিলাস্তর বা কোমল শিলাস্তর, এবং সৃষ্টি করবে একটা বৃত্তচাপের মতো গোল খাড়ি, যেটাকে দেখতে পেলাম আমরা কোভ হিসাবে।
তাহলে কোফটা কি বোঝা গেল? এইভাবে একটা গোল খাড়ি সৃষ্টি করছে কে? ওই নরম বা কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে সৃষ্টি করছে কোভ। এরপরটা দেখো কি, বাইট। বাইট কাকে বলছে? যখন উপকূলের খাজ বা বাঁক খুব একটা তীক্ষ্ণ হয় না এবং দৈর্ঘ্য অনেকটা বড় হয়, তখন সৃষ্টি করছে সামুদ্রিক বাঁক বা বাইট। বাইট হলো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, উপকূলের খাজটা খুব একটা তীক্ষ্ণ হচ্ছে না। কিন্তু উপসাগর তাহলে কোনটা হচ্ছে? উপসাগর হচ্ছে যখন উপকূল রেখার বাঁক খুব বেশি হবে, তখন কি হবে? তখন 3 দিক থেকেই স্থলভাগ বেষ্টিত হয়ে যাবে, তখন তাকে বলবো উপসাগর। তাহলে বাইট আর উপসাগরের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে বাইটের ক্ষেত্রে খাজ হবে খুব তীক্ষ্ণ নয়, আর উপসাগরের ক্ষেত্রে উপকূল রেখার খাজ হবে খুব বেশি। ছবিতে দেখে নিই। এই দেখো, এখানে বোঝাই যাচ্ছে বাইটের চিত্রটা যে খুব একটা খাজ নেই, প্লেন মোটামুটি এখান দিয়ে পাস করছে। আর উপসাগরটা দেখো, এখানে কত খাজ খাজ, এখানে এত খাজ, এখানে খাজ, এখানে এখানে সৃষ্টি হয়েছে উপসাগর। এদিকে স্থলভাগ, এদিকে স্থলভাগ, এদিকে স্থলভাগ, 3 দিকে স্থলভাগ বেষ্টিত উপসাগর। আর বাইকটার উপকূলটা কেমন হবে? অনেকটা লম্বা টাইপের হবে। আর পাশেরটা দেখো, লাস্ট চিত্র কি দিয়েছে? ভগ্ন উপকূল। ছবিটা দেখে কিছুটা বোঝা যাচ্ছে কেন ভগ্ন বলছে, তাও দেখে নিই কাকে বলে। নাম্বার পয়েন্টটা দেখবে, পশ্চাৎগামী উপকূল বা নাম্বার বলছি, এফ নাম্বার পয়েন্টটা আগে দেখো। ভগ্ন উপকূল বা ব্রোকেন কোস্ট লাইন কাকে বলছে? বলছে পশ্চাৎগামী উপকূলে যে সমস্ত অংশ কঠিন এবং কোমল শিলা পাশাপাশি অবস্থান করবে। মানে কি বলছে? কঠিনও থাকবে এরকম কঠিন শিলা, আবার কোমল শিলা, কঠিন শিলা, কোমল শিলা, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে? ক্রমাগত তরঙ্গের আঘাতে কোমলটা আগে ক্ষয় হবে আর কঠিনগুলো কম ক্ষয়প্রাপ্ত হয়ে থেকে যাবে। তাহলে সৃষ্টি হবে কীরকম? বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে একটা ভগ্ন উপকূল রেখা। এই যে উপকূল রেখাটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে কীভাবে ভগ্ন হয়ে 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 রয়েছে। এখানে যেগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, সেইগুলো কিন্তু কঠিন শিলা, আর যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সরে গেছে সেগুলো হবে কোমল শিলা। আর আরেকটা লাস্ট পয়েন্ট বাকি আছে, সেটা হলো কি পশ্চাৎগামী উপকূল বা রিট্রোগ্রেডিং কোস্ট কাকে বলে? যখন সম্মুখ তরঙ্গের তুলনায় পশ্চাৎগামী তরঙ্গ, নিশ্চয়ই আগের দিনের টপিকটা মনে আছে যে সোয়াশ ব্যাকওয়াশ পড়িয়েছিলাম, তাও একটু দেখিয়ে দিচ্ছি আঁকিয়ে। এই যে যখন ফিরে যাবে ঢেউ, যখন ফিরে যাবে তখন হচ্ছে তাকে বলা হবে পশ্চাৎগামী তরঙ্গ বা ব্যাকওয়াশ। সেটা যখন বেশি শক্তিশালী হবে তখন সৃষ্টি হবে এই পশ্চাৎগামী উপকূল, ঠিক আছে? আচ্ছা, ভগ্ন উপকূল কোথায় সৃষ্টি হতে পারে বেশি? নিশ্চয়ই সোয়াশ কি এরকম যেটা আছড়ে পড়ছে টুয়ার্ডস কোস্ট, সেই ক্ষেত্রে সৃষ্টি হবে এরকম ভগ্ন উপকূল। আর ব্যাকওয়াশ এরকম ফিরে যাচ্ছে, সেই ক্ষেত্রে সৃষ্টি হবে পশ্চাৎগামী উপকূল। হলো, এবার একটা কম্প্যাক্ট ভিডিও দেখে নাও। This is a sea cliff. It gets eroded by the waves. A cave is formed. সামুদ্রিক গুহা তৈরি হলো। The cave gets hollowed through. If it extends to the other side, an arch is created. সামুদ্রিক খিলান তৈরি হলো। The top part becomes too weak and it collapses, leaving a stack. স্ট্যাক তৈরি হলো।
gets further eroded to finally leave a stump. হয়ে গেল এটা স্ট্যাম্প। তাহলে আজ এই অবধি থাকুক, পরের দিন পড়াবো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ।